আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ৭। লিখেছেন কাফাতুন নেসা কবিতা। তামিমকে ভেজা শরীরে দেখে তানভীর সরকার তাড়াতাড়ি করে শুকনো কাপড় আনতে বলেন আর নিজ হাতে ছেলের মাথা মুছে দেন। এত ভিজেছেন কিভাবে বাবাজান? মন দিল ঠান্ডা করতে আব্বাজান। তামিম সরকার সহজে বৃষ্টি ভিজে না, এটা প্রায় আরশনগরের বাচ্চা থেকে বুড়োরাও জানে। তানভীর সরকার কিছু জিজ্ঞেস করতে যেও করলেন না, কারণ ছেলে মেয়ে বড় হলে তাদের একান্ত কিছু বিষয় থাকে, সব জায়গায় বাবা মায়ের হস্তক্ষেপ করা উচিত হয় না বলে তানভীর সরকার মনে করেন। তা বাবা, মন দিল ঠান্ডা হলো আপনার? জি বাবা। তামিম উঠে দাঁড়ায় আর ইশারা করে চেয়ারটি নেতাদের সামনে রাখতে। তামিম তার আব্বাজানকে চেয়ারে বসায় এবং নিজে মাটিতে বসে পড়ে। শুনেন নেতারা, এই 28 বছরে জীবনের সংখ্যার চাইতে খুনের সংখ্যা বেশি আমার। আমি চাইতেছি না হাতটা রক্তে রাঙাতে। তামিমের কথা শুনে সৌজন্যমূলক হাসি টেনে আনে উপস্থিত সকলেই। আগামী 27শে জানুয়ারি তানভীর সরকার প্রধানমন্ত্রী হওয়া চাই। স্যার, অনুমতি দিলে একটা কথা বলি। বলেন খাদ্যমন্ত্রী। স্যার, অপোজিশনের পার্টি থেকে একটি ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। তামিম খাদ্যমন্ত্রীর কথা শুনে একটু ভ্রু কুঁচকায়। মানে স্যার, তারা কূটনৈতিক সম্পর্কটাকে কাজে লাগাতে চাচ্ছে। যদি কোনোভাবে বাইরের রাষ্ট্রগুলোর সাথে একমত হয়ে যায়, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের সরে আসতে হবে। তাই স্যার, ওখানে সব আটকাতে হবে। তামিম উঠে দাঁড়ায় আর খাদ্যমন্ত্রীর সামনে যায়। মিয়া, আপনি খাদ্যমন্ত্রী হলে কি হইব? পেটে আপনার খাবারের জায়গা শয়তানিটাই বেশি। তামিমের কথা শুনে একটু ঘাবড়ে যায় খাদ্যমন্ত্রী। তামিম: জি আব্বা। বিষয়টি কিন্তু জটিল। আমার মনে হয় তুমি নিজে বিষয়টি দেখলে ভালো হতো। তামিম একটু চিন্তা করে রাজি হয়ে যায়। এখন তার সুভার প্রতি এতটাই টান বেড়ে গেছে যে তাকে প্রতিদিন না দেখলে আর ভালো লাগে না। কিন্তু তার আব্বাজানের কাছে এমন হাজারো সুভাকে কুরবান করতে পারে তামিম। কবে যেতে হবে আব্বাজান? 3 দিন পর। তামিম একটু খুশি হয় 3 দিন পরে যাওয়ার কথা শুনে। যাক, এই 3 দিনে সে তার রাতপুরীর সাথে ভালোমতো সময় কাটাতে পারবে। তামিমকে উপরে চলে যেতে বলে তানভীর সরকার গরম কাপড় পরিধান করার জন্য। বেশিক্ষণ ভেজা শরীরে থাকলে জ্বর আসার আশঙ্কা রয়েছে। তানভীর সরকারের কথা মতো তামিম উপরে চলে যায় আর ফ্রেশ হয়ে নিচে চলে আসে। পোড়াবাড়ি থেকে সুভাকে পাঠিয়ে দেওয়ার পর থেকেই তামিম কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। ঘড়ির কাঁটা যেন ধীরে চলছে আর সে প্রতিটা সেকেন্ডে সুভার কথা মনে করছে। রাতপুরি, কবে শুধু আমার হবে তুমি? নিজের আনমনে কথাগুলো ভাবতে থাকে তামিম। তানভীর সরকার নির্বাচন মিটিংয়ে সবাই বসে আছে, কিন্তু তামিমের মন পড়ে আছে অন্য কোথাও। বিষয়টি তানভীর সরকারের চোখও এড়িয়ে যায়নি। বাবাজান। জি আব্বা। আপনি কিন্তু এখন সকলের টার্গেটে, আশা করব আপনি সাবধানে থাকবেন। তামিম হালকা হেসে উত্তর দেয়। মরার পাখনা গজাইছে, তাই আমারে টার্গেট করছে আব্বাজান। তামিম সরকার আইন দেখে না, আইন তৈরি করে। আমারে যেহেতু টার্গেট করছে, আমার আইন বলে ওদের মরা ফরজ হয়ে গেছে। তামিম উঠে সদর দরজার কাছে চলে যায়। কোথায় যাচ্ছ বাবাজান? রঙ্গমঞ্চখানায় আব্বা। কয়েকজনকে উপরে পাঠানোর সময় হয়ে গেছে। তামিম বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। তামিমকে বেরোতে দেখে তার পঞ্চপাণ্ডবের তার সাথে যোগ দেয়। তামিম যতবার রঙ্গমঞ্চখানায় যায় ততবার আরশিনগরে রক্তের বন্যা বয়ে যায়। আজও হয়তো তার ব্যতিক্রম হবে না। পরদিন সকালবেলা প্রতিদিনের মতো আজ সুভার ক্লাস ছিল সকালে, তাই যথারীতি সে কোলে কাকলির সাথে বের হয়। কিন্তু আজকে তামিমের গাড়ি তাদের বাড়ির আশেপাশে না দেখে ভীষণ খুশি হয়ে যায় সুভা। মনের আনন্দে বান্ধবীদের সাথে কলেজে যেতে থাকে। জানিস সুভা, বাবার থেকে শুনলাম কালকে নাকি গভীর রাতে ড্রেনে কয়েকজন নেতাকর্মীদের লাশ ভাসতে দেখা গেছে। কথাটি সুভা শুনেছিল তার বাবার মুখ থেকে ডাইনিং টেবিলে, কিন্তু খুব বেশি একটা পাত্তা দেয়নি সে। এখন কোলের কথা শুনে একটু খারাপ লাগে সুভার। অসহায় লোকগুলোকে কে এমন অবস্থা করলো? শুনেছি তামিম সরকারই নাকি কালকে ওই লোকগুলোকে এমন। কাকলির বাকি কথা শেষ হওয়ার আগেই থমকে যায় সুভার পা। তামিমের নাম শুনতেই গা শিউরে ওঠে তার। অবশ্য আজকে প্রথমবার নয় যে সে তামিম এমন অপকর্মের কথা শুনেছে, কিন্তু এখন যেন একটু বেশি এই নামটিকে ভয় পায় সুভা। কি রে সুবু, দাঁড়ালি কেন? এমনি, চল।
সুভা তার বান্ধবীদের সাথে কলেজে চলে যায়, যথারীতি ক্লাসও করে, কিন্তু মন একটু ভয় থেকে গিয়েছিল যদি আবার ক্লাস থেকে শেষে তামিম তাকে দেখতে চলে আসে। ক্লাস শেষে সুভা মনে মনে দোয়া করতে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। হলো তাই। কলেজের বাইরে যখন তামিমের গাড়ি দাঁড়ানো দেখতে পেল না সুভা, নিজের অজান্তেই খুব খুশি হলো সে। আজকের আর তামিম তার চোখে আসলো না। দিনটি ভালোই যাবে বোধহয়। বিকেলবেলা সারাদিনে তামিমের সাথে দেখা না হওয়াতে মনটা বেশ ভালোই ছিল সুভার। তার উপরে আজকে কোচিং এ ক্লাসও কম ছিল। খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার। পরবর্তী ক্লাস না থাকায় সুভা এবং তার বান্ধবীরা মিলে ঠিক করে দোল খাবে বড় বটগাছটার নিচে। বড় বটগাছটার চারপাশেও কিছুটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, তাই দুদণ্ড বসলে মনটা জুড়িয়ে যায়। এক এক করে সবাই দোল খাওয়ার পর সুভার পালা চলে আসে। সে বসে পড়ে দোলনায়, আর তার বান্ধবীরা ধাক্কা দেয় পিছন থেকে। খোলা চুল, চোখে কাজল, হালকা লিপস্টিক আর লাল ড্রেসে সুভা যেন রাতপরী থেকে দিনপরীতে রূপান্তরিত হয়েছিল। বেশ কয়েকবার দোল খায় সুভা। তার মন আজকে খুবই ফুরফুরে। থেকে থেকে বান্ধবীদের সাথে হাসি তামাশাতেও ভরে মেতে আছে সে। ঠিক সেই সময় একটা কালো গাড়ি দাঁড়ায় বটগাছ থেকে একটু দূরে। সুভা তখনও দোল খাচ্ছিল। দোল খাওয়ার এক সময় তামিম চেয়ার নিয়ে সুভার সামনে বসে পড়ে, আর তার পা দুটো তামিমের শরীরে লাগে। তামিম খপ করে ধরে ফেলে সুভার পা। সুভাও বেসামাল হয়ে পড়ে। একটুর জন্য পড়তে পড়তে পড়ল না সে, তাল সামলিয়ে নেয়। তামিম তখনও সুভার পা দুটো ধরে রেখেছিল। তামিম সুভার পা থেকে মাথা অবধি খুব শুকনোভাবে পরখ করে নেয়। এক হাত দিয়ে পা ধরে রেখে অন্য হাত দিয়ে তার চশমা খুলে ফেলে। চুল কি বেশি লম্বা হয়েছে বুড়ি? তামিমের কথা শুনে মাথা নিচু করে ফেলে সুভা। তোমাকে খাঁচায় ভরে রাখলে কেমন হয় বলো? আমি। চুপ! গর্জে ওঠে তামিম। চোখ লাল রক্তিম বর্ণ ধারণ করেছে, চল খুব শক্ত। তামিমের রাগের পরিণতি যে কতটা ভয়ানক সেটা ছোটবেলা থেকে শুনে আসছে সুভা। এবার নিজের চোখে দেখার পালা। তামিম উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় গাড়ির কাছে। দরজা খুলে রীতিমতো ধাক্কা দেয় সুভাকে। খুব জোরে দরজা লাগিয়ে দেয়। সারা রাস্তা তামিম খুব ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। একবারও পলকও বোধ হয় ফেলল না সে। আর সুভা মাথা নিচু করে বসে রইল। চোখ দিয়ে তার অনবরত পানি পড়তেই আছে। আমি কি তোমারে মারছি? সুভা মাথা নেড়ে না সম্মতি জানায়। তো কাঁদতাছো কেন? চোখের পানি বেশি হয়েছে? খুব জোরে ধমকি ধমকি কথাগুলো বলে তামিম। সাথে সাথে চুপ হয়ে যায় সুভা, কিন্তু চোখ দিয়ে পানি পড়া কমার জায়গায় আরো দ্বিগুণ বেড়ে যায়। গাড়ি সোজা তামিমের পার্টি অফিসে যেয়ে থামে। তামিম নেমে সুভার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় উপরে। উপরে উঠে সজোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় সুভার গালে। তামিমের থাপ্পড়ের গতি বেশ জোরেই ছিল। মাটিতে পড়ে যায় সুভা। তামিমও গিয়ে সুভার সামনে বসে তার গলা ধরে মুখ ঘুরিয়ে নিয়ে নিচের দিকে। তোরে না করছিলাম না আমি বের হতে? কিরে, না করছিলাম না নাকি? সুভা মাথা নাড়ায় তামিমের কথায়। তাহলে বের হলি কেন? কোন সাহসে? আমার কথার অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে জানোস না তুই? তামিম খুব শক্ত করে চেপে ধরে সুভার গলা। এক পর্যায়ে উঠে দাঁড়ায় তামিম আর দরজা খুলে কিছু একটা নিয়ে সাথে সাথে ভিতরে ঢুকে তামিম। তামিম সোজা সুভার সামনে বসে আর তার চুল ধরে বেশ অনেকটুকু কেটে ফেলে। সুভা অনেকবার বাধা দিলেও কাজ হয় না। সুভার চুল প্রায় কোমর অবধি কেটে ফেলে তামিম। সুভা কখনো তার চুল কাটেনি। খুব যত্ন করে বড় করেছে সে তার চুল। কিন্তু আজকে তামিমের রাগের বলি হতে হলো সুভার চুলকে। সুভা নিজের কাটা চুলগুলো দেখে আরো জোরে জোরে কেঁদে ওঠে। তামিমকে সরি না বলে সুভার এমন মরা কান্নার দেখে খুব বিরক্তি হলো তামিম। সে উঠে সুভার হাত ধরে তার চেম্বারে থেকে বের করে দেয়। বের হ আমার চোখের সামনে থেকে তুই! খুব জোরে ধাক্কা দেয় তামিম সুভাকে। এই, ওরে বাড়ি দিয়ে আয়, আমার চোখের সামনে থেকে দূর করে নিয়ে যা। খুব জোরে জোরে ধমকিয়ে কথাগুলো বলে তামিম, আর দরজা বন্ধ করে দিয়ে নিজের চেম্বারে চলে যায়।